ড্রামার শুরুতে আমাদেরকে একটি গ্রামের কিছু মেয়েকে বিয়ের পোশাকে দেখানো হয়। আর এখানে আমাদের ফিমেল মেন লিড নিনা তাদের যেতে দেখে এবং আমাদেরকে বলে যে বহু বছর ধরে এই গ্রামে মাউন্টেন গডের পূজা করা হয়। মাউন্টেন গডকে খুশি করতে প্রতি বছর একটি মেয়েকে নির্বাচিত করা হয় যে তার সাথে সম্পর্ক স্থাপন করে, কিন্তু অনেক বছর পার হওয়ার পরও আজ পর্যন্ত কোনো মেয়ে মাউন্টেন গডের সন্তান গর্ভধারণ করতে পারেনি। নিনা বলে তাদের জন্য এটি করা সহজ নয়, কিন্তু আমি তাদের থেকে আলাদা, কারণ কোনো পুরুষ আমার সাথে সম্পর্ক স্থাপন করে আমাকে খুশি করতে পারবে না। এতে কেবল পর্বত দেবতাই আমাকে সাহায্য করতে পারেন। আর এর একমাত্র সমাধান হলো এখান থেকে দৃশ্য কেটে যায়। আমাদেরকে গ্রামের সর্দারকে দেখানো হয়, যিনি সেই মেয়েদেরকে সিলেক্ট করছিলেন, কিন্তু মেয়েরা মাউন্টেন গডের নাম শুনেই ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে শিক্ষিকা জুবি আসেন, যিনি মেয়েদেরকে নির্বাচন করতেন। শিক্ষিকা জুবি এসে মেয়েদের শরীর পরীক্ষা করে বাছাই করতে শুরু করেন। তিনি একটি মেয়েকে বেছে নেন এবং বলেন, তোমার শরীর পর্বত দেবতার জন্য পারফেক্ট। এটি শুনে গ্রামের প্রধান আগুন জ্বালিয়ে পূজা করতে শুরু করেন এবং বলেন, পর্বত দেবতা, তোমার কি এই মেয়ে পছন্দ হয়েছে? সে 18 বৎসরের এবং তোমাকে বিয়ে করতে চায়। এ বলে তারা একটি কাঠ ফেলে দেয়, যা দেখে তারা বলে, পর্বত দেবতা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। গ্রাম প্রধান খুব খুশি হন, কিন্তু মেয়েটি ভয়ে কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে, না না, আমি সেই দানবকে বিয়ে করতে পারবো না। সে পালাতে চাইলে তাকে ধরে রাখা হয়। গ্রাম প্রধান বলেন, বোকা মেয়ে, তুমি জানো না যে তুমি পর্বত রানী হতে যাচ্ছ। তোমার পরিবারকে সম্মান দেওয়া হবে যদি তুমি পর্বত দেবতার সন্তান জন্ম দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি এটি করো তোমার জীবন খুব ভালো হবে। মেয়েটি চিৎকার করে বলে, তোমরা কি জানো না যে কোনো পর্বত মেয়ে কখনো ফিরে আসেনি? সবাই জানে যে কেউ পর্বত দেবতার সাথে থাকতে পারে না। সেই রাতেই মেয়েটি মারা যায়। মেয়েটি গ্রামের প্রধানকে জিজ্ঞেস করে, তোমরা আমাকে বলো, আজ পর্যন্ত কোনো মেয়ে ফিরে এলো না কেন? ঠিক তখনই বাজ পড়ে, যা দেখে সর্দার বলেন, দেখো, তোমার কারণে পর্বত দেবতা রেগে গেছেন। এমন সময় নিনা এসে বলে, সর্দার, তাকে জোর করবেন না। যদি সে পর্বত দেবতাকে বিয়ে করতে না চায় তাহলে আমি বিয়ে করব। সর্দার নিনাকে দেখে জিজ্ঞেস করেন, তুমি কে? নিনা উত্তর দেয়, আমি ডেভিকের দ্বিতীয় মেয়ে। আমার নাম নিনা। সর্দার বলেন, তুমি জুলিয়ার বোন। কিন্তু নিয়ম অনুযায়ী একটি পরিবারের দুটি মেয়ে পর্বত দেবতাকে বিয়ে করতে পারে না। আর যদি বিয়ে করতে চাও তাহলে 5 বছর অপেক্ষা করতে হবে। যেহেতু তোমার বোন আগেই পর্বত দেবতার সাথে বিয়ে হয়ে গেছে, তুমি এখন বিয়ে করতে পারবে না। নিনা জবাব দেয়, গত 20 বছর ধরে কোনো মেয়ে পর্বত দেবতার সন্তান গর্ভধারণ করতে পারেনি, কিন্তু আমি নিশ্চিত আমি সহজেই তার সন্তান জন্ম দিতে পারবো। ঠিক তখনই শিক্ষিকা রুবি সেখানে আসে এবং নিনার শরীর পরীক্ষা করে বলে, হ্যাঁ, এই মেয়েটি পর্বত দেবতার জন্য পারফেক্ট। সে সম্ভবত যমজ সন্তানও জন্ম দিতে পারে। সর্দার নিনাকে জিজ্ঞেস করেন, নিনা, তুমি তো কলেজের ছাত্রী ছিলে, তাহলে তুমি এখানে ফিরে এলে কেন? নিনা তখন এক্সপ্লেন করে, আসলে আমার একটি রোগ আছে। এই রোগ আমার শরীরে অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখায়। ডাক্তাররা বলেছেন আমার সেক্স অ্যাডিকশন আছে। কোনো সাধারণ মানুষ আমার শরীরকে সন্তুষ্ট করতে পারবে না, শুধুমাত্র একজন অত্যন্ত শক্তিশালী পুরুষই তা পারবে। কিন্তু এখানে কেউই তত শক্তিশালী নয়। ডাক্তাররা বলেছেন আমার 19 বছর বয়সের আগেই যদি সঙ্গী না পাই তাহলে আমি মারা যাব। নিনা বলে, তখনই আমি বুঝতে পারলাম পর্বত দেবতাই আমার জন্য হবে পারফেক্ট সঙ্গী। তাই আমি তার ব্রাইড হতে রাজি আছি। এরপর সর্দার আবার কাঠ ফেলে পর্বত দেবতার ইচ্ছা জানতে চান। এবার দেবতা নিনাকে পছন্দ করেন। সর্দার বলেন, নিনা, দেবতা তোমাকে বেছে নিয়েছেন, এখন তুমি হবে পরবর্তী পর্বতকন্যা। এতে নিনা খুব খুশি হয়। এরপর আমরা দেখি শিক্ষিকা রুবি এক সহকারী নিয়ে সর্দারের কাছে আছে। সে বলে, নিনা তার ঘরে বিশ্রাম নিচ্ছে। সর্দার, আপনি এত চিন্তিত কেন? কাল আমরা তার শরীর পরীক্ষা ও পরিষ্কার করব। সর্দার উত্তরে বলেন, আমি চিন্তিত না হয়ে পারছি না, কারণ নিনা এই গ্রামের একমাত্র মেয়ে যে কলেজে পড়েছে। আমি বুঝতে পারছি না সে কেন গ্রামে ফিরে এলো। রুবি বলে, সে তো বলেছে সে একজন সেক্স অ্যাডিক্টেড। তোমার কি মনে আছে যখন তার বোনকে পর্বতকন্যা বানানো হয়েছিল তখন সে কী ধরনের আচরণ করছিল? তখনই মেয়েট বলে, সে কি তার বোনের প্রতিশোধ নিতে এসেছে?
টিকা রুবি বলেন, যদি তাই হয় তাহলে আমাদের অন্য মেয়েকে বেছে নেওয়া উচিত। কিন্তু সর্দার বলেন, না, দেবতা ইতিমধ্যে নিনাকে বেছে নিয়েছেন, আমরা তাকে পরিবর্তন করতে পারবো না। তবে তোমরা দুজন তার উপর নজর রাখো, সে কোনো ভুল করছে কিনা তা দেখো। শিক্ষিকা রুবি রাজি হয়। তারপর দৃশ্য পরিবর্তন হয়, যেখানে রুবি নিনাকে বলে, কাল তুমি পর্বত দেবতার কাছে যাবে। নিনা উত্তর দেয়, হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। রুবি তাকে জানায় গডের নাম কিথন, যিনি পশ্চিমা দেশ থেকে এসেছেন। সে সময় অনেকেই ইমমর্টাল হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু কেউ সফল হয়নি। কিথন একটি গুহায় গিয়ে 20 বৎসর অনাহারে কাটিয়েছিলেন, কিন্তু বাকিরা সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। পরিস্থিতি খুব খারাপ ছিল। পরে পর্বত দেবতা তাকে বাঁচান এবং আমাদের গ্রামও রক্ষা পায়। এই কারণে আমরা প্রতি বৎসর দেবতার কাছে একটি মেয়ে পাঠাই, যাতে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। রুবি আরও বলেন, পর্বত দেবতা প্রতিশ্রুতি দিয়েছেন, যদি কোনো মেয়ে তার সন্তান জন্ম দেয় তাহলে তিনি গ্রামে প্রচুর ফসল, ধন সম্পদ দেবেন। নিনা এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, তিনি দেখতে কেমন? রুবি উত্তর দেয়, আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি, তবে আমি শুনেছি তিনি অত্যন্ত সুদর্শন। হঠাৎ রুবির নজরে পড়ে নিনার ব্যাগের দিকে। সর্দার তাকে নিনার ওপর নজর রাখতে বলেছিল। মেয়ে জিজ্ঞেস করে, নিনা, তোমার সুটকেসে কি আছে? প্রথমে নিনা নার্ভাস হয়, পরে বলে, ঠিক আছে, তোমরা দেখতে পারো। নিনা দেখায় যে কিভাবে সে পর্বত দেবতাকে আকর্ষণ করার জন্য নানা রকম পোশাক, এমনকি বইও কিনে এনেছে। সে বলে, এগুলো আমি শহর থেকে কিনেছি, তোমরা বলো এগুলো কেমন লাগছে। মেইড বলে, ও, এই নাইট ড্রেসটা তো খুব সুন্দর। রুবি তখন জিজ্ঞেস করে, এর বইয়ের মধ্যে কি আছে? সে খুব আশ্চর্য হয় এবং বলে, নিনা, এমন বই কে পড়ে? নিনা রুবিকে জিজ্ঞেস করে, দয়া করে আমাকে বলো, আমি কিভাবে দেবতাকে ইমপ্রেস করতে পারি? রুবি তার উপর সন্দেহ প্রকাশ করে, নিনা, তুমি কি সত্যি এখনো ভার্জিন? নিনা জবাব দেয়, আমি আগেই বলেছি কোনো সাধারণ মানুষ আমার সাথে সম্পর্ক করতে পারবে না। আমি শুধু পর্বত দেবতারই সন্তান চাই, যাতে আমি সুখে জীবন কাটাতে পারি। যদি বিশ্বাস না করো তাহলে আমার বডি চেক করে দেখতে পারো। রুবি বলে, ঠিক আছে, তাহলে আমার পেছনে আসো। এরপর রুবি নিনাকে একটি ঘরে নিয়ে যায় এবং শুয়ে পড়তে পারে। রুবি নিনাকে বলে, দেখো, দেবতাও তোমাকে দেখছেন, এখন আমাকে সত্যি বলো, তুমি কি সত্যিই কুমারী? নিনা জবাব দেয়, হ্যাঁ, আমি কুমারী। রুবি বলে, ঠিক আছে, আমাকে চেক করতে দাও তুমি সত্যিই কুমারী কিনা। রুবি তার শরীর পরীক্ষা করে হাসতে শুরু করে। নিনা জিজ্ঞেস করে, এখন কি তুমি বিশ্বাস করলে যে আমি কুমারী? রুবি বলে, আমাকে ক্ষমা করো। ঠিক তখনই মেয়েড এসে বলে, আমাদের নিনার শরীর পরিষ্কার করতে হবে। রুবি বলে, তোমার শরীর পরিষ্কার করা খুব জরুরি। এ কথা বলে রুবি চলে যায়। এরপর নিনা অদ্ভুতভাবে পর্বত দেবতার ছবি দেখতে থাকে। দৃশ্য বদলে রুবি ও মেয়েটকে নিনার শরীর পরিষ্কারের প্রস্তুতি নিতে দেখা যায়। নিনা সেখানে আসলে রুবি তাকে বলে, সমস্ত কাপড় খুলে ভেতরে আসো। নিনা ভেতরে যাওয়ার সময় রুবি তাকে বলে, তোমার ব্রেসলাইটটাও খুলে ফেলতে হবে। দেখানো হয় কিভাবে নিনার বোন তাকে যাওয়ার সময় ব্রেসলাইটটি দিয়েছিল। বোন বলেছিল, তুমি কখনো এখানে ফিরে এসো না এবং পর্বতকন্যাও হও না। নিনা বলে, আমি এত নার্ভাস ছিলাম যে ভুলেই গিয়েছিলাম ব্রেসলাইটটি খুলতে হবে। সে ব্রেসলাইটটি খুলে রুবিকে দেয়। রুবি ব্রেসলাইটটি রেখে নিনাকে পরিষ্কার করতে শুরু করে। সে বলে, নিনা, এত নার্ভাস হও না, পর্বত দেবতাও একজন মানুষ, ভয় পেও না, আর তাকে ভালোভাবে সেবা করো। নিনা জিজ্ঞেস করে, কিন্তু কোনো পর্বতকন্যা ফিরে এলো না কেন? রুবি বলে, তুমি কি ভয় পাচ্ছ যে সেখানে আটকে যাবে? নিনা বলে, না, আমার এই রোগের একমাত্র সমাধান হলো পর্বত দেবতা। যখন তারা কথা বলছে, মেয়েট রুবিকে ইশারা করে বাইরে ডেকে নেয়। সেখানে সর্দার দাঁড়িয়েছিলেন। সর্দার জিজ্ঞেস করেন, ভেতরে সব ঠিক আছে তো? মেয়েট বলে, হ্যাঁ, সব ঠিক আছে। সর্দার বলে, আমি আবার পর্বত দেবতাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি কি সত্যি নিনাকে বিয়ে করতে চান? তার উত্তর আবার হ্যাঁ ছিল। এ কথা শুনে মেয়েট খুব খুশি হয়। সর্দার বলেন, এই জন্যেই আমি বারবার আসছি সব ঠিক আছে কি না দেখতে। রুবিকে বলো সে যেন নিনার শরীর আবার চেক করে। তিনি মেয়েদের কানে কিছু বলতে থাকে, যা সে গিয়ে রুবিকে জানায়। রুবি নিনাকে বলে, আমি ভুলেই গিয়েছিলাম, তোমাকে আবার চেক করতে হবে। মুখ খোলো, আমি দেখি সব ঠিক আছে কিনা। নিনার মুখ পরিষ্কার করে, কিন্তু কিছু পায় না, শুধু নিনার মুখ থেকে রক্ত পড়া শুরু হয়।
রুবি বলে মেনে নিতে হবে, তুমি সত্যি পর্বত দেবতার জন্যই তৈরি। দেখো বাকি মেয়েরা তোমাকে খুব ঈর্ষা করবে। রুবি তাকে পানি থেকে উঠে আসতে বলে। কিছু সময় পরের দৃশ্যে রুবি বলে, আমি তোমাকে বলবো কিভাবে তুমি পর্বত দেবতার সাথে আচরণ করতে হবে যাতে তোমার বিয়েতে কোনো ভুল না হয়। নিনা জিজ্ঞেস করে, যদি আমি কোনো ভুল করি তাহলে কি হবে? রুবি উত্তর দেয়, তাহলে তুমি মারা যাবে। পরের দিনের দৃশ্যে নিনা আজ পর্বত দেবতাকে বিয়ে করতে যাবে। সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে পালকিতে বসে। ঠিক তখনই তাকে পেছন থেকে বাধা শুরু হয়। নিনা বিচলিত হয়ে বলে, আমার সাথে এমন কেন করা হচ্ছে? সর্দার বলে, আগেই পাহাড়ি এলাকা, আমরা চাই না তোমার কোনো ক্ষতি হোক, তাই তোমাকে বেঁধে নিয়ে যাচ্ছি। পর্বত মন্দিরে পৌঁছালেই তোমাকে খুলে দেয়া হবে। রুবি বলে, আমাদের সময় কম, এখনই রওনা দিতে হবে। ঠিক তখনই কিছু লোক বাদ্য বাজাতে শুরু করে। নিনা বলে, এই সুর তো মৃত্যুর সময় বাজানো হয়, কিন্তু আমার তো বিয়ে হচ্ছে। তার কথা ঘুরিয়ে বলেন, আমাদের এখানে বিয়েতে এই গানই বাজানো হয়। পর্বত দেবতাও এই গান খুব পছন্দ করেন। নিনা আর জেদ না করে মেনে নেয়। সবাই পর্বত দেবতার মন্দিরের দিকে রওনা দেয়। পথে দেখা যায় এই পাহাড়ে অনেক বিষাক্ত প্রাণী আছে। নিনা রুবিকে বলে, তুমি কি কোনো অদ্ভুত গন্ধ পাচ্ছ? আমার মাথা ঘোরাচ্ছে। রুবি বলে, তুমি শুধু বেশি নার্ভাস হচ্ছ, তাই মাথা ঘোরাচ্ছে। হঠাৎ একজনের পা পাথরে আটকে গেলে পালকি পড়ে যায়। নিনা একটি গাছ ধরে নিজেকে বাঁচায়, কিন্তু তার হাতে ইনজুরি হয়। সর্দার দেখে বলে, এত ভালো দিনে ইনজুরি হলো, এটা কি ব্যাড লাক? নিনা বলে, আমার মনে হয় পর্বত দেবতা আমাকে ব্লেস করেছেন। সর্দার খুশি হয়ে বলে, হ্যাঁ তাই হবে। এরপর সবাই আবার পর্বত দেবতার দিকে যেতে থাকে। নিনার ইনজুরি থেকে রক্ত পড়তে থাকে। সবাই সেই 12 জন নদীর কাছে পৌঁছায়। রুবি নিনাকে বের করে এনে বলে, এই নদী পার হওয়ার পরই তুমি পর্বত দেবতার ব্রাইড হয়ে যাবে। মেঘ নিনার চোখ বেঁধে দিতে যায়। নিনা আতঙ্কিত হয়। রুবি বলে, এটাই নিয়ম, নদী পার হলে তুমি পবিত্র হয়ে যাবে। নিনা বলে, ঠিক আছে, আমি চাই না দেবতা আমাকে ঘৃণা করুক। সন্ধ্যা হতে হতে তারা পর্বত দেবতার গুহায় পৌঁছায়। নিনার হাত থেকে এখনো রক্ত পড়ছে। একটি স্থানে নিনার চোখ খুলে দেওয়া হয়। রুবি বলে, এটাই দেবতার পবিত্র মন্দির। নিনা বলে, এখানে কি সুন্দর গন্ধ। সর্দার বলেন, এখানে একটি প্রাচীন গাছ আছে, এর থেকেই এই সুন্দর সুবাস আসছে। পর্বত দেবতার মন্দির দেখিয়ে নিনাকে বুঝিয়ে দেয়, যখন ভেতরে যাবে দেবতাকে সেবা করবে। মনে রেখো নিনা, যখন বেরিয়ে আসবে তখন তোমাকে গর্ভবতী হতেই হবে। এটাই আমাদের গ্রামের অবস্থা বদলাবে, এটা তোমার উপর নির্ভর করছে। নিনা বলে, চিন্তা করবেন না সর্দার, আমি সহজেই গর্ভবতী হয়ে যাব। যখন ফিরে আসব দেবতার সন্তান নিয়ে আসব। এ বলে নিনা গুহার দিকে যায়। গুহায় ঢুকে নিনা ভাবে, অদ্ভুত, এখানে এসে রক্ত পড়া বন্ধ হলো কেন? ভেতর থেকে কেউ তাকে ডাকে। রুবির কথা মনে পড়ে। পেছনে ফিরে তাকাবে না, যদি লালটেন দেখো তখন কাপড় খুলতে শুরু করবে। কাপড় খুলতে খুলতে নিজের কথা বলবে। নিনা ঠিক তাই করে। ধীরে ধীরে কাপড় খুলতে খুলতে বলে, আজ আমি পর্বত দেবতাকে বিয়ে করতে এসেছি। ভেতরে ঢুকে সে একজন মানুষকে দেখে হতবাক হয়ে যায়। নিনা বলে, প্রভু, আজ থেকে আমি আপনার। পর্বত দেবতাকে দেখে ভাবে, সত্যিই তো খুব সুদর্শন। রুবি তাকে শিখিয়েছিল, তোমাকে স্বামী অর্থাৎ দেবতাকে সম্মান করতে হবে। নিনা বলে, যদি কোনো ভুল করি ক্ষমা করবেন, কিন্তু দেবতা কোনো উত্তর দেয় না। রুবির কথা মনে পড়ে। প্রতি মাসে দেবতা গভীর ঘুমে থাকেন, তাকে জাগাতে হবে, না হলে তুমি মারা যাবে। নিনা ভাবে, কিভাবে জাগাবো? রুবির নির্দেশ অনুযায়ী প্রথমে পায়েল পড়তে হবে, যাতে পায়ের শব্দে জাগে। ধূপবাতি জ্বালিয়ে সুগন্ধি ছড়াতে হবে। নিনা পায়েল পড়ে, কিন্তু দেবতা জাগে না। পর ধূপবাতি জ্বালাতে গিয়ে নিনা দেখে দেবতাকে শিকল দিয়ে বাঁধা। নিনা অবাক হয়, কে বাঁধতে পারে দেবতাকে? গুহায় আর কেউ নেই, তাহলে কে বাঁধলো? নিনা এসব ভুলে দেবতার কাপড় খুলে ধূপবাতি জ্বালাতে যায়। রুবির কথা মনে পড়ে, যখন ধূপবাতি জ্বালাবে মাউন্টেন গডের দেহ যেন ভুল করেও তুমি পুড়িয়ে না ফেলো। এই সব কথাগুলো মনে করে নিনা ধূপবাতি জ্বালাতে শুরু করে, কিন্তু ভুল করে সে মাউন্টেন গডের শরীরের উপর ধূপ ফেলে দেয়। তাড়াতাড়ি সেটা সরিয়ে ফেলে এবং বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি মনোযোগী ছিলাম না।
তবুও সে খুব অবাক হয় যে এত কিছু ঘটার পরেও মাউন্টেন গড এখনো জেগে ওঠেনি। তখন সে রুবির আরেকটি কথা মনে করে, যেখানে রুবি বলেছিল যদি মাউন্টেন গড তখনও না জাগে তাহলে তাকে ড্রিঙ্ক খাওয়াতে হবে। তাই নিনা নিজে একটি ড্রিঙ্ক পান করে এবং মাউন্টেন গডের মুখে মুখ দিয়ে পান করাতে শুরু করে, যেন কিস করছে। তখনই মাউন্টেন গডের পাশে গিয়ে পড়ে যায়, কিন্তু পেছনে সরে এসে বলে আমার এটার মানে ছিল না। তারপর রুবির আরেকটি কথা মনে পড়ে, যেখানে রুবি বলেছিল যখন তুমি মাউন্টেন গডকে ড্রিঙ্ক খাওয়াবে তখন সে ঠান্ডা অনুভব করবে, তাই তোমাকে সব কাপড় খুলে তাকে গরম রাখতে হবে। তাই নিনা তার সব কাপড় খুলে মাউন্টেন গডের কাছে যায় এবং তার শরীরের উপর উঠে বলে আমার আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছে নেই, আমি শুধু সত্যি এই গুহায় একা থেকে খুব ভয় পেয়েছি। তখনও নিনার লক্ষ্য করে যে মাউন্টেন গড কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, তার শরীর আগের চেয়ে অনেক বেশি গরম। তখন তার মনে পড়ে রুবির শেষ নিয়ম, যদি তবুও মাউন্টেন গড না জাগে তাহলে নিজের জন্মদিন একটি কাগজে লিখে তা পুড়িয়ে দিতে হবে। সে তাই করে এবং তারপর চোখ বন্ধ করে লাল ফিতা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে এবং মাউন্টেন গডকে জানাতে হয় কেন সে এখানে এসেছে। রুবি বলেছিল যদি তুমি এসব কাজ করো তাহলে অবশ্যই মাউন্টেন গড জেগে উঠবে, কিন্তু মনে রেখো কোনো ভুল করা যাবে না। লিনা ধীরে ধীরে সব নিয়ম মেনে চলতে থাকে, কিন্তু মাউন্টেন গড তখনও জাগে না। তখন লিনা বলে মাউন্টেন গড আমি আপনার সন্তান জন্ম দিতে চাই, আমি জানি আমার জীবন ঝুঁকি ফেলে আমি এই মন্দিরে এসেছি, দয়া করে বলুন আপনি কেন এখনও জাগেননি, আপনি কি আমাকে ঘৃণা করেন? তবুও মাউন্টেন গড কোনো উত্তর দেয় না। তখন সে সরাসরি গিয়ে মাউন্টেন গডের শরীরের উপর বসে পড়ে এবং বলে যদি আমি মাউন্টেন গডকে জাগাতে না পারি তাহলে ভয় হচ্ছে আমি আর এই গুহা থেকে জীবিত ফিরে আসতে পারবো না, তাই আমার একটাই উপায়, আমাকে তাকে জাগাতে হবে। বলে সে মাউন্টেন গডের শরীর স্পর্শ করতে শুরু করে এবং বলতে থাকে আমি সব চেষ্টা করেছি, কিন্তু তুমি কেন জাগছো না? লিনা বলে কে বলেছে গর্ভবতী হওয়ার জন্য দুই পক্ষের সম্মতি দরকার, আমি একাই এটি করতে পারি। সে মাউন্টেন গডকে বলে ডাক্তার আমাকে বলেছে যে আমি কেবল একবার সম্পর্ক তৈরি করে গর্ভবতী হতে পারি, চিন্তা করো না, এটা জরুরি, আমি তোমার সন্তান জন্ম দিব। এই বলে সে তার শিকলগুলো ধরতে শুরু করে এবং হঠাৎ মাউন্টেন গড চোখ খুলে যায়, যা একেবারে লাল। লিনা মাউন্টেন গডকে বলে যে আমার নাম লিনা আর আমি তোমার সাথে বিয়ে করতে এখানে এসেছি। কিন্তু মাউন্টেন গড বলে আমি তো মাউন্টেন গড নই। লিনা জিজ্ঞেস করে তাহলে তুমি কে? মাউন্টেন গড বলে সত্যি বলতে আমি নিজেই জানি না আমি কে, আমার নিজের কথা কিছুই মনে নেই। লিনা অবাক হয়ে বলে তোমার নিজের কথা কিছু মনে নেই? মাউন্টেন গড বলে হ্যাঁ, আমার স্মৃতি হারিয়ে গেছে, এমনকি আমি নিজের নামটাও জানি না। আমি অনেক দিন ধরে এই গুহার মধ্যে আটকে আছি আর বাইরেও বেরোতে পারি না। লিনা ভাবতে থাকে এই মানুষটা তো ইমমর্টাল মনে হচ্ছে, আমার মনে হয় না একজন মাউন্টেন গড এমন পাগলের মতো কথা বলবে। সে আবার ভাবে হয়তো এখানে কিছু একটা ভুল হচ্ছে। সে বলে তুমি কি সত্যি মাউন্টেন গড নও? গড বলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে আগে থেকে চিনিও না, তাহলে আমি কেন মিথ্যে বলবো? গড আবার বলে তুমি একজন তরুণী মেয়ে, কিন্তু তুমি ভয় পাও না? একা একাই মাউন্টেন টেম্পেলে চলে এসেছো। নিনা বলে আমি কেন ভয় পাবো, আমি মাউন্টেন টেম্পেল এসেছি, আমি একজন মাউন্টেন গার্ল আর মাউন্টেন গডের হুবু স্ত্রী, তাই আমি এই জায়গার অর্ধেক মালকিন, আমাকে কে ভয় দেখাতে পারে? মাউন্টেন গড বলে তোমার মনোভাব সত্যিই খুব সুন্দর। নিনা বলে তুমি যদি মাউন্টেন টেম্পেলে বন্দী থাকো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু জানো, তুমি কি আমাকে আমার মাউন্টেন গডকে খুঁজে পেতে সাহায্য করতে পারো? লোকটা বলে তুমি কি সত্যিই মাউন্টেন গডকে দেখতে চাও? নিনা বলে হ্যাঁ, কারণ আমি ওনার সাথে বিয়ে করতেই পাহাড়ে এসেছি। সে বলে আমি তোমাকে মাউন্টেন গডকে খুঁজে পেতে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে। নিনা বলে ওকে বলো, আমি করতে পারি। সে বলে প্রথমে আমাকে এই শিকল থেকে মুক্ত করতে হবে, আমি জানি আমাকে সাহায্য ছাড়া তোমার আর কোনো উপায় নেই। নিনাও বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে রাজি। লোকটি বলে ওই আলমারির মধ্যে গিয়ে দেখো, তুমি কিছু না কিছু পাবে, কারণ আমি এই বিছানায় বাঁধা আছি তাই যেতে পারছি না। তাহলে নিনা আলমারির কাছে যায়। যখন সে আলমারি খোলে তখন সেখানে একটি হেয়ার পিন দেখতে পায়, যেটা তার বোন জুলিয়া ছিল। তখন সেই লোকটা বলে তুমি কি শিকল ভাঙার জন্য কিছু পেয়েছো? নিনা সেই হেয়ার পিনটা দেখিয়ে বলে হ্যাঁ, আমি এটা দিয়ে তোমার শিকল খুলে দিতে পারি। তো
বাহু তুমি তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না। যখন আমি তোমার শিকল খুলে দেব তখন তোমাকে আমাকে মাউন্টেন গডের কাছে নিয়ে যেতে হবে। সে বলে ঠিক আছে, তবে তার আগে আমার শিকল খুলতে হবে। তখন নিনা শিকল ভাঙতে চায়। শিকল ভাঙার সময় নিনা বলে তুমি তো অনেক দিন ধরে এখানে আছো, কিন্তু তোমার শিকলে কোনো জং ধরেনি। এটা একটু অদ্ভুত। আরও অদ্ভুত যে তোমার পায়ে কোনো দাগ নেই। সে বলে মানে তুমি আমাকে মিথ্যে বলছো। এই কথা বলাতেই সে ছেলে নিনার হাত ধরে ফেলে, তাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় আর বলে আমি তোমাকে মিথ্যা বলছি না। এবার নিনা পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সে নিনার গলা চেপে ধরে এবং বলে তুমি আমাকে এতটা বিরক্ত করছো, অপমানও করছো, এখন তুমি কিভাবে পালাবে? নিনা বলে আমি কিছুই করিনি, আমি ভেবেছিলাম তুমি মাউন্টেন গড। সে তখন বলে আমি তোমার উপর একটু বিশ্বাস করতে পারছি না। নিনা জিজ্ঞেস করে তুমি আমার থেকে কি চাও? সে বলে আমি তোমার থেকে কিছু জিজ্ঞেস করতে চাই, আর তোমাকে শুধু সত্যিই বলতে হবে। নিনা বলে আর যদি আমি না বলি? সে বলে তুমি তা পারবে না। প্রথম প্রশ্ন হলো মাউন্টেন গডকে বিয়ে করা ছাড়া তুমি এখানে আর কি করতে এসেছো? নিনা বলে আমি মন থেকে মাউন্টেন গডকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই, ও সন্তানকেও জন্ম দিতে চাই। সে বলে তুমি এখনও মিথ্যে বলছো। তখন সে আবার নিনার গলা চেপে ধরে। নিনা বলে আমি বলছি আমি অন্য একটা কারণে এসেছি এখানে। নিনা বলে অসুস্থ। সে বলে কি অসুখ তোমার? নিনা বলতে শুরু করে কোনো সাধারণ ছেলে আমাকে গর্ভবতী করতে পারবে না। ডাক্তার বলেছে আমার শরীরের জন্য দরকার শক্তিশালী জীবন শক্তি, আর সেটা সম্পর্কের মাধ্যমেই সম্ভব। তবে 19 বছর বয়সে হবার আগে না হলে আমি মারা যাব। এখন আমার 19 বছর বয়সে পৌঁছে গেছি, আর এই কারণেই আমি প্রতিদিন অসহ্য যন্ত্রণা পাই। এই কারণেই আমি মাউন্টেন গডকে খুঁজতে এখানে এসেছি, যেন আমি বাঁচতে পারি। ছেলেটা বলে তুমি কি সত্যি বলছো? নিনা বলে আমি যদি আসলেই কোনো সমস্যা না থাকতো তাহলে আমি কেনই বা মাউন্টেন গার্ল হতাম, কেনই বা এত ভয়ঙ্কর টেম্পেলে আসতাম? আমার গ্রাম থেকে 30 জন মেয়ে এখানে এসেছে, কিন্তু তারা কেউই জীবিত ফিরে যায়নি। বলে তুমি কি এখন আমার উপর বিশ্বাস করছো? সে বলে হ্যাঁ, এখন আমি তোমার উপর বিশ্বাস করছি। নিনা বলে যদি আজ আমি মাউন্টেন গডের সঙ্গে সম্পর্ক করতে না পারি তাহলে আমি আর কখনো বাড়ি যেতে পারবো না, আর সম্ভবত আজ তো আমি তাকে দেখতে পর্যন্ত পারবো না। তখন সে ছেলে বলে তুমি কি সত্যি মাউন্টেন গডকে দেখতে চাও? নিনা বলে হ্যাঁ। সে বলে মাউন্টেন গডের কারণে আমি বাঁচতে পারবো, ধনী হতে পারবো। সে ছেলে বলে চিন্তা করো না, আমার কাছে এমন একটা উপায় আছে যার মাধ্যমে তুমি মাউন্টেন গডকে দেখতে পারবে। নিনা জিজ্ঞেস করে কি উপায়? সে বলে ওই আলমারিটা খুলে দেখো, তাহলে তুমি মাউন্টেন গডকে দেখতে পারবে। তখন নিনা আলমারির দিকে যায় আর সে ছেলেটা তাকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করতে থাকে। সে বলে যখনই তুমি আলমারিটা খুলবে তখনই তোমার সামনে মাউন্টেন গড উপস্থিত হবেন। নিনা সন্দেহ করে জিজ্ঞেস করে তুমি আবারও আমাকে মিথ্যা বলছো তাই না? সে ছেলে বলে না, আমি সত্যিই বলছি, তুমি নিজেই খুলে দেখো। যখন নিনা আলমারিটা খুলে তখন তার বুকে ভীষণ ব্যথা শুরু হয়, আর সঙ্গে সঙ্গে সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে দেখতে পায় যে সেই ড্রেসটা ছিল তার বোন জুলিয়ার। সেই ড্রেসটা দেখে সে খুব অবাক হয়ে যায়। স্মৃতি ফিরে এলে জুলিয়া যেন তার সামনে এসে বলে নিনা এখান থেকে চলে যাও, আর কখনো এই গ্রামে ফিরে এসো না। সবকিছু মনে পড়ার পর নিনার মাথায় তীব্র ব্যথা হয়। ঠিক তখনই সেই ছেলেটি উঠে দাঁড়িয়ে বলে তাহলে শেষ পর্যন্ত নাটকের শেষ হলো। নিনা বলে তুমি আমাকে মিথ্যে বলেছো। সে উত্তর দেয় না, আমি মিথ্যে বলিনি। এবং এই বলে সে শিকলের চাবি বের করে তা খুলতে শুরু করে। সে বলে তুমি সেই মাউন্টেন গডকে দেখতে এখানে এসেছো, যার সম্পর্কে তুমি স্বপ্ন দেখতে। তার কাছাকাছি এসে সে বলে যে মাউন্টেন গডকে তুমি খুঁজেছিলে সে আমি। নিনা তাকে দূরে ঠেলে দিয়ে বলে না, তুমি সেটা হতে পারো না। এখন সে নিনার পোশাক খুলে ফেলে এবং বলে কে বলেছে মাউন্টেন গড শুধু একমাত্র দেবতাই হতে পারে? এটা শুধু তোমার মতো বোকা মেয়েদের পাহাড়ে নিয়ে আসার একটি অজুহাত। আমি কি তা কোনো ব্যাপার না। তুমি যদি চাও আমি যে কোনো ধরনের গডও হতে পারি, এমনকি স্বর্গের দেবতাও হতে পারি। সে নিনার কাছে টেনে নেয়। এখন খেলা শেষ, চলো আমাদের কাজ শুরু করি। কিন্তু নিনা তাকে আবার দূরে ঠেলে দেয়। এখানে আসলে কোনো মাউন্টেন গড নেই, এই ছেলেটি হচ্ছে কিথন। কিথন বলে আজ পর্যন্ত কোনো মেয়ে আমার সাথে সম্পর্ক করতে অস্বীকার করেনি। আমি তাদের সাথে অনেক দিন ধরে খেলেছি, কিন্তু তুমি তাদের মধ্যে সবচেয়ে সুন্দর।
জানি আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হয়েছে, তাই যতদিন তুমি আমার সাথে থাকবে আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো প্রস্তুত নও। এই বলে কিথন নিনাকে তুলে বিছানার দিকে নিয়ে যায়। সে বলে, তুমি আমাকে অনেকক্ষণ ধরে খেপিয়েছ, স্পর্শ করেছ, কিস দিয়েছ, এখন আমার পালা নিজেকে শান্ত করার। আমি পাত্তা দিই না তুমি প্রস্তুত কিনা। যাই হোক, তোমার চোখ একটি মেয়ের সাথে খুব মিলে যায়। সে ছিল জুলিয়া। জুলিয়া আমাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আমি তার সাথে 7 দিন ধরে খেলেছি। এটা শুনে নিনা প্রচণ্ড রেগে যায় এবং কিথনের গলায় ছুরি ধরে বলে, আমাকে বলো জুলিয়ার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল কিনা? জুলিয়া কোথায়? আমাকে সত্যি বলো। কিথন বলে, তুমি কি নেশায় ছিলে না? নিনা রেগে বলে, বাজে কথা বন্ধ করো, আমাকে বলো জুলিয়া কোথায়, তুমি তাকে কোথায় নিয়ে গিয়েছিলে? কিথন বলে, আমি ভেবেছিলাম তুমি এখনো নেশার ঘরে আছো, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আগে থেকে সব ধরনের প্রস্তুতি করে এসেছো। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে নিনার হাতে আঘাত লেগেছিল, কিন্তু যেই সে গুহার ভেতরে প্রবেশ করেছিল তার রক্তপাত বন্ধ হয়ে যায়। এই ব্যথার কারণে নিনা এখনো অজ্ঞান হয়নি। নিনা বলে, আমি গত 3 বছর ধরে আমার বোন জুলিয়াকে খুঁজছি। আমি এখানকার সব পাহাড় ও গুহা খুঁজে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার বোনকে খুঁজে পাইনি। কিথন বলে, তুমি সেই মেয়ের পেছনে মরতে এসেছো যে মাউন্টেন গডকে বিয়ে করেছিল? নিনা জবাব দেয়, যখন তুমি তাকে বিয়ে করেছিলে তখন তুমি তাকে জিজ্ঞেস করেছিলে সে কি বিয়ে করতে চায় কিনা? পর 3 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জুলিয়া ও নিনা একসাথে থাকতো। নিনা জুলিয়াকে বলে, আমি পছন্দ করি না যে তুমি আমার জন্য এত কষ্ট করছো। জুলিয়া উত্তর দেয়, বাবা মারা যাওয়ার আগে তোমাকে আমার হাতে সমর্পণ করে গেছেন, তাই আমাকে তোমার যত্ন নিতেই হবে। ঠিক তখনই গ্রামের সর্দার ও শিক্ষিকা রুবি সেখানে আসেন। তারা জুলিয়াকে বলে, আমি তোমাদের অভিনন্দন জানাতে এসেছি, কারণ আমাদের গ্রাম নিনাকে মাউন্টেন গার্ল হিসেবে নির্বাচন করেছে। কিন্তু জুলিয়া সঙ্গে সঙ্গে বলে, নিনা এখনো ছোট, সে তোমাদের সাথে যাবে না। জুলিয়া নিনাকে বলে, আমি কখনো তোমাকে মাউন্টেন গার্ল হতে দেব না। নিনা বলে, আমি ভেবেছিলাম জুলিয়া এখান থেকে পালানোর চিন্তা করছে, কিন্তু জুলিয়া আসলে কিছু ভিন্ন পরিকল্পনা করছিল। সর্দার হেসে বলে, তুমি যাই করো না কেন, নিনাকে আমাদের সাথে যেতেই হবে, তুমি আমাদের থামাতে পারবে না। জুলিয়া দৃঢ়ভাবে বলে, না, আমি নিনাকে কখনো মাউন্টেন গার্ল হতে দেব না। আমার একটি উপায় আছে, তোমরা আমাকে মাউন্টেন গার্ল হিসেবে নির্বাচন করো। সর্দার খুশি হয়ে বলে, ঠিক আছে, আমরা তোমাকে নির্বাচন করলাম। কান্নাজড়িত কণ্ঠে বলে, জুলিয়া তুমি এটা করতে পারো না, তুমি কেন এমন করছো? জুলিয়াকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। যেখানে জুলিয়া নিনার কাছে এসে তাকে জোর করে বলছিল, তুমি এখান থেকে চলে যাও এবং কখনোই গ্রামে ফিরে এসো না। নিনা জুলিয়াকে থামানোর চেষ্টা করে এবং বলে, তুমি যেও না। নিনা পেছন থেকে চিৎকার করে বলে, জুলিয়া তুমি যেও না, তুমি আর কখনো ফিরে আসবে না, আমার কথা শোনো, যেও না। কিন্তু জুলিয়া দরজা বন্ধ করে চলে যায়। কিছুদিন পর সর্দার এবং রুবি নিনার কাছে আসে। নিনা বলে তারা খুব খুশি ছিল এবং তাকে অভিনন্দন জানায়। রুবি নিনাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার বোন মাউন্টেন গডের সাথে খুব সুখে থাকবে। আর দেখো, মাউন্টেন গড তোমার জন্য উপহার পাঠিয়েছে। নিনা জিজ্ঞেস করে, কোন মাউন্টেন গড? এতে রুবি এবং সর্দার বুঝতে পারে যে নিনা কেন এমন বলছে। সর্দার বলে, তোমার বোনের জীবন এখন উন্নত হয়েছে। নিনা জবাব দেয়, আমার বোন? আমার বোনকে? তারা অবাক হয়ে ভাবে, এই মেয়েটার কি হয়েছে? নিনা ব্যাখ্যা করে, আমার জন্য এটা করা খুব জরুরি ছিল, কারণ আমি জানতাম আমি তাদের সাথে লড়াই করতে পারবো না, তাই আমি তাদের বিশ্বাস করিয়েছিলাম যে আমার সব স্মৃতি হারিয়ে গেছে। এরপর নিনা কিথনকে বলে, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, আমাকে বলো আমার বোন কোথায়? কিথন বলে, সেই রাতের পর আমি তোমার বোনকে আর কখনো দেখিনি। নিনা তার পায়ে একটি ছুরি মারে। আমার বোন কোথায়? কিথন জবাব দেয়, তুমি যাই করো না কেন আমি বলবো না। নিনা হুমকি দেয়, বলো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। কিথন বলে, তুমি যাই করো, তুমি জুলিয়াকে কখনো খুঁজে পাবে না। নিনা উত্তর দেয়, যদি তুমি জিদ করো তাহলে এখানে আরো অনেক লোক আছে যারা সত্যি বলতে পারে। নিনা চিৎকার করে বলে, রুবি আমি জানি তুমি এখন এখানে আছো, ভালো হবে যদি তুমি বের হয়ে আসো, নইলে আমি কিথনকে মেরে ফেলবো। রুবি এবং সর্দার লুকিয়ে নিনার কথা শুনছিল, কিন্তু এখনো বের হননি। নিনা বলে, যদি সর্দার জানতে পারে যে তার ছেলেকে তারই গ্রামে মেরে ফেলা হয়েছে তাহলে কি হবে?
এটি শুনে সর্দার এবং রুবি বেরিয়ে আসেন। নিনা দ্রুত কাপড় পরে নেয়। সর্দার জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে আমরা বাইরে আছি? নিনা উত্তর দেয়, তোমাদের রুবিকে জিজ্ঞেস করা উচিত, সে কেন আমার পারফিউম ব্যবহার করলো। রুবির ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে সে নিনার জিনিসপত্র পরীক্ষা করছিল এবং তার পারফিউম পছন্দ করে নিজের জন্য রেখে দিয়েছিল। নিনা বলে, রুবি যদি পারফিউম না লাগাতো তাহলে আমি জানতামই না যে তোমরা এখানে আছো। রুবি বলে, এর মানে তুমি ইচ্ছে করে আমাকে সেই পারফিউম দিয়েছিলে। সর্দার জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? কেন তুমি কিথনকে ছেড়ে দিচ্ছ না? নিনা বলে, আমি শুধু জানতে চাই জুলিয়া কোথায়। সর্দার বলে, জুলিয়া ছাড়া তুমি যা চাও তাই পাবে। নিনা হতাশ হয়ে বলে, তাহলে তোমরা আমাকে বলবে না? এবং সে কিথনকে ছুরি মারতে উদ্যত হয়। সর্দার তাকে থামিয়ে বলে, আমি সত্যিই জানি না জুলিয়া কোথায়। নিনা ঠান্ডা করে বলে, মনে হচ্ছে তোমরা এখনো তোমার ছেলের জীবনের কোনো ভয় নেই। সর্দার পিস্তল তোলে তাকে হুমকি দেয়, যদি তুমি তাকে সামান্যতম আঘাত করো আমি তোমাকে গুলি করে মারব। সর্দারকে উদ্দেশ্য করে নিনা বলে, সর্দার, আমি আশা করিনি তুমি এত নিচে নেমে যাবে। রুবিকে নিনা বলে, নিনা, ভালো হবে যদি তুমি তোমার ছুরি ফেলে দাও। নিনা উত্তর দেয়, ঠিক আছে, আমি তাকে ছেড়ে দেব, কিন্তু তোমাদের আমাকে বলতে হবে জুলিয়া কোথায়। রুবি বলে, আমরা সত্যিই জানি না জুলিয়া কোথায়। এই সময় গ্রামের সব লোকজন সেখানে জড়ো হয়। সেই মেয়েটিও আসে যাকে আগে মাউন্টেন গড এর জন্য নির্বাচন করা হয়েছিল। মেয়েটি বলে, ভালো হয়েছে নিনা, তুমি রক্তের দাগ রেখে গিয়েছিলে, নইলে আমরা এখানে আসতেই পারতাম না। অবাক হয়ে বলে, রক্তের দাগ? কোন রক্তের দাগ? তখন তার মনে পড়ে কিভাবে নিনা চালাকি করে তার সুটকেসে জিনিসপত্র সাজিয়েছিল এবং এমনকি সকালে ইচ্ছে করে নিজের হাতে আঘাত করেছিল যাতে গ্রামের জন্য অন্য লোকেদের পিছু নিতে পারে। গ্রামবাসীরা বলে, আমরা শুনেছি এখানে ভবিষ্যৎবাণী হবে, তাই এসেছি। নিনা ঘোষণা করে, হ্যাঁ, এখানে ভবিষ্যৎবাণী হবে যা মাউন্টেন গড করবেন। গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বলে, সত্যি মাউন্টেন গড আমাদের সামনে আসবেন? নিনা কীর্তনের দিকে ইশারা করে বলে, এই সেই মাউন্টেন গড যাকে তোমরা খুঁজছো। গ্রামবাসীরা তাকে দেখে হতবাক হয়ে বলে, এটা তো হার্বি পরিবারের প্লে বয়। নিনা, তোমার ভুল হচ্ছে, এ কিভাবে মাউন্টেন গড হতে পারে? নিনা জবাব দেয়, রুবি আমাকে বলেছে মাউন্টেন গডের হাতে 3টি তিল আছে। এই বলে সে কিথনের জামা খুলে সেই তিল দেখায়। গ্রামবাসীরা চিৎকার করে, এ কিভাবে মাউন্টেন গড হয়? এ তো একজন অহংকারী মানুষ। তখন সবচেয়ে বড় সত্য প্রকাশ করে, মাউন্টেন গড বলে কিছুই নেই। এরা সবাই মিলে আমাদের বোকা বানাচ্ছে, এদের কারণে আমাদের পরিবার ধ্বংস হয়েছে। সে আরও বলে, কিছু গ্রামবাসী ওই ষড়যন্ত্রে জড়িত, এমনকি আমাদের সর্দারও, যে ভান করত যে ভালো মানুষ, আর রুবিও, যে নিজেকে একজন ভালো নারী বলে জাহির করত। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, তাহলে তুমি আমাদের মেয়েকে মেরে ফেলেছ? সর্দার বলে, নিনার কথা শুনো না, সে মিথ্যে বলছে, তোমার মেয়েরা মাউন্টেন গডের সাথে সুখে আছে। রুবি বলে, তোমরা আমাদের কথা বিশ্বাস করছো না, নিনার কথা বিশ্বাস করলে? নিনা তখন চূড়ান্ত প্রমাণ দেয়, জুলিয়ার বিয়ের পর থেকে আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু কখনো কোথাও দেখিনি। অনেক তদন্ত করেছি এবং প্রমাণ পেয়েছি যে এই 3 জনই এই ঘৃণ্য খেলায় জড়িত। সে আরও বলে, কিথন সেই সব মেয়েদের সাথে রাত কাটাত, তাদের শরীর পরীক্ষা করত, যাচাই করত তারা সন্তান জন্ম দিতে পারবে কিনা, আর মাউন্টেন গার্ল নির্বাচন করত। যদি মেয়েটি রাজি হতো তাহলে সব ঠিক হতো, আর যদি না মানত তাহলে আমাদের সর্দার সেই মেয়েদেরকে অপহরণ করে এখানে নিয়ে আসতো। নিনা বলে, কিথন সেই সব মেয়েদের সাথে সময় কাটাতো এবং শেষে তাদের বিক্রি করে দিত। যদি তোমাদের এখনও আমার কথা বিশ্বাস না হয় তাহলে রুবির গলার নেকলেসটি দেখো, সেখানে সব মেয়েদের বিক্রির দাম লেখা আছে। একজন গ্রামবাসী রুবির গলা থেকে নেকলেস ছিনিয়ে নেয় এবং সেখানে লেখা তালিকা দেখে চিৎকার করে, মানে তুমি আমাদের গ্রামের মেয়েদের বিক্রি করে পয়সা কামিয়েছো। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়, তাদের মারতে উদ্যত হয়। সর্দার ও রুবি দোষ কিথনের ওপর চাপাতে চায়, এতে আমাদের কোনো দোষ নেই, সব কিথনের কাজ। নিনা তীব্রভাবে বলে, লজ্জা করো, এখনো সময় আছে, তোমরা ক্ষমা চাও। কিন্তু কিথন শুধু হাসে। নিনা তার গলায় ছুরি ধরে চাপ দেয়, জুলিয়া কোথায় বলো? কিন্তু কিথন ঠাট্টা করে, জুলিয়ার সুগন্ধিকে এখনো পাচ্ছ না? আমি সেই গাছের কথা বলছি যার ঘ্রাণ সে সব সময় নিত।
হতো, মানলে না যে সে এখন মারা গেছে। তুমি ভাবতেই পারো না আমি তোমার বোনের সাথে কি কি করেছি। নিনা তার গলা চেপে ধরে। বলো তুমি তাকে কোথায় লুকিয়েছো? গ্রামবাসীরা নিনাকে সরিয়ে দেয়। শান্ত হও। কিথন চিৎকার করে, তোমরা সব নারীরা এক, ধোঁকাবাজ, নীচ, তোমরা মরেই যাও। নিনা তখন একজোড়া কানের দুল বের করে। এই দুল চিনতে পারো? কিথন হতভম্ব হয়ে তাকায়। তুমি কি তাকে চেনো, যে বিদেশে পালিয়ে গিয়েছিল? সে কি রাস্তায় পড়ে মরেছে? ঠান্ডা সুরে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সে মারা গেছে। কিথন হঠাৎ শান্ত হয়ে বলে, ভালোই হয়েছে, সে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে মৃত্যুই ডিজার্ভ করে। নিনা ধীরে ধীরে বলে, ব্রেকআপের 3 মাস পরেই সে মারা গিয়েছিল একটি রোগে। আমি 3 মাস তোমার বাড়িতে মেইড সেজেছিলাম। তোমার এক মেয়েদের কাছ থেকে জানতে পেরেছিলাম তোমাদের সম্পর্কের কথা। তারপর আমি তার বাড়িতে গিয়েছিলাম যেখানে তার শেষকৃত্য হচ্ছিল। কিথন বলে, এটা হতে পারে না, সে মরতে পারে না। তুমি মিথ্যা বলছো, তুমি শুধু আমাকে জুলিয়ার কথা বলার জন্য এটা বলছো। নিনা উত্তর দেয়, যদি এটা মিথ্যে হতো, কারণ তুমি তার ভালোবাসার যোগ্যই ছিলে না। নোটবুক পড়ো, সত্যি তুমিই জানতে পারবে। তুমি তার সাথে 5 বছর আগে দেখা করেছিলে। কিছুদিন পর তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পেরেছিল তার বেশি দিন বাঁচার সময় নেই। সে তোমাকে কষ্ট দিতে চায়নি, তাই মিথ্যে বলেছিল যে সে অন্য কাউকে ভালোবাসে। নিনা কাঁদতে কাঁদতে বলে, সে তোমার সাথে তার পুরো জীবন কল্পনা করেছিল। যদি সে জানতো তুমি মেয়েদের সাথে কি করেছো, তাহলে তার কি হতো? সে শুধু তোমার সাথে থাকার জন্য সারা জীবন অনুতপ্ত হতো। কিথন জিজ্ঞেস করে, সে মৃত্যুর সময় কোথায় ছিল? নিনা বলে, একা, আমাদের গ্রামের কাছে একটি গ্রামে। তার শেষ সময়েও তার পাশে কেউ ছিল না। কিথন কাঁদতে কাঁদতে বলে, ভিলা আমাকে ক্ষমা করো, আমার এটা করা উচিত ছিল না। নিনা বলে, কিথন সে চায়নি তোমাকে একটুও কষ্ট দিতে, তাই সে মিথ্যা বলে চলে গিয়েছিল, ঠিক যেমন জুলিয়া আমার সাথে করেছিল। সে আমাকে ঘরে বন্ধ করে দিয়েছিল এবং আমার জন্য সে মারা গেছে। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে জুলিয়া নিনাকে ঘরে বন্ধ করে দিয়ে চলে গেছে। নিনা বলে, যখনই জুলিয়ার কাছে ভালো খাবার থাকতো সে প্রথমে আমাকে দিত। সেই ছিল যে আমার দেখাশোনা করতো মা বাবার মতো। নিনা কাঁদতে কাঁদতে বলে, আমার নিরীহ বোন তোমাদের প্রতিশোধের কাছে ধ্বংস হয়ে গেছে। সর্দার রুবি, তোমাদের লোভের কারণে আমি আমার বোনকে আর কখনো দেখতে পারবো না। কিথন হঠাৎ বলে, চিন্তা করো না, তোমার বোন এখনো বেঁচে আছে, সে খুশমুল গ্রামে আছে। নিনা অবাক হয়ে বলে, তুমি সত্যি বলছো? কিথন বলে, হ্যাঁ, আমি নারীদের ঘৃণা করি, কিন্তু আমি এত খারাপ নই যে তাদের মেরে ফেলবো। সে বলে, আমরা আগেই সব জানতে পেরেছি, আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা লোভে পড়ে তোমাদের মেয়েদের বিক্রি করেছি। সর্দার রুবি ও কিথন ক্ষমা চায়, আমরা আমাদের লোভ ও প্রতিশোধের জন্য অনুতপ্ত। পুলিশ বলে, আমরা তাদের কঠোর শাস্তি দিব যাতে কেউ আর এমন না করে। কিথন নিনাকে বলে, তোমার বোনকে খুঁজে নাও, সে হয়তো তোমার অপেক্ষায় আছে। সেই দৃশ্যে নিনা জঙ্গলে জুলিয়াকে খুঁজে পায়, যে এখন পাগল হয়ে গেছে। নিনা কাঁদতে কাঁদতে বলে, জুলিয়া তোমার কি হয়েছে? দেখো, আমি তোমার জন্য চকলেট এনেছি। জুলিয়া স্পষ্টভাবে বলে, তুমি নিয়ে নাও, আমি জানি তুমি ক্যান্ডি পছন্দ করো। নিনা জড়িয়ে ধরে কাঁদে, জুলিয়া আমাকে ক্ষমা করো, আমার তোমার যত্ন নেওয়া উচিত ছিল।